সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চ্যানেল আই ডিজিটালের বিশেষ আয়োজন আজকের আলোচনায়। আপনারা সবাই জানেন যে জমে ওঠা বিশ্বকাপে হঠাৎ কিছুটা ছন্দপতন হয়েছে। ছন্দপতন হয়েছে খেলাটা যেটা রাউন্ড অফ 16 এর খেলা, সে খেলায় নরওয়ে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে। নরওয়ে জিতেছে। নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আর ৫ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল তাদের হেক্সা মিশন এবারও অসমাপ্ত রেখে মাঝপথে চলে গেছে। তো এ নিয়ে হয়তো সারা পৃথিবী, বাংলাদেশ, তাদের ব্রাজিল ভক্তদের মন বিমর্ষ। বিমর্ষ অনেকেরই যারা একটি জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ছিলেন। কারণ আপনারা জানেন যে ব্রাজিলের আগে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিও বিশ্বকাপ থেকে রাউন্ড অফ 32 থেকে বিদায় নিয়েছে। এর আগে আরেকটা ৪ বার বিশ্বকাপ জেতা ইটালি এবার বিশ্বকাপের মূল পর্বে আসতে পারেনি। যদি সেই হিসাব করি তাহলে পরাশক্তি টিমটি বিশ্বকাপের মূল আসরে নেই বা কোয়ার্টার ফাইনাল থেকে তাদের দেখা যাচ্ছে না। তবে যারা আছে তারা নবাগত শক্তি, সেই কথাও বলবো না। আছে স্পেন, ইংল্যান্ড, বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স সহ অন্যান্য শক্তিশালী দলরা। তো এই অকাল বিদায়ে, ব্রাজিলের অকাল বিদায়ে অনেক প্রশ্ন উঠেছে যে কেন এই বিপর্যয়, কেন এই ব্রাজিল মাঝপথে হেরে গেল নরওয়ের মতো টিমের কাছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বকাপের ইতিহাসে বা ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ব্রাজিল একটিমাত্র দেশকে কখনো হারাতে পারেনি, সেটি হলো নরওয়ে। নরওয়ের সাথে কখনই তারা জিততে পারেনি। এটা একটা মনস্তাত্ত্বিক চাপ ছিল, যেটা দেখা গেছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই রাউন্ড অফ 16-এ ব্রাজিল নরওয়ের ম্যাচে। দর্শকের সংখ্যাধিক্য ছিল ব্রাজিলের, কিন্তু মাঠের খেলায় ব্রাজিল পরাজিত হয়েছে। ব্রাজিল পরাজিত হয়েছে এবং খুব একটা একটা ভেরি ইন্টারেস্টিং একটা গেম। আপনারা দেখবেন যে এটা অনেকভাবে অনেকে বিশ্লেষণ করছে। কেউ কোচ আনচেলত্তির যে স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলছে। কেউ খেলোয়াড়দের অক্ষমতা বা উদ্যমহীনতার সমালোচনা করছে। তো এটা যেটা ব্যাপারটা মনে হচ্ছে, এটা ছিল একটি মাইন্ড গেম। নকআউট পর্বের ম্যাচগুলো সবসময় একটা মনস্তাত্ত্বিক লড়াই থাকে, যেহেতু বড় বড় দলগুলো খেলে, এবং মনস্তাত্ত্বিক লড়াই, মাইন্ড গেমে এগিয়ে যাওয়া বা পিছিয়ে পড়া, এটা কিন্তু ভীষণ ভূমিকা রাখে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেটা আমরা দেখলাম এই প্রি কোয়ার্টার ফাইনালে। খেলার ১২ মিনিটে ব্রাজিল একটি পেনাল্টি পেল। পেনাল্টি আটকে দিল নরওয়ের গোলকিপার রান স্টেইল্যান্ড, এবং সে আটকে দেওয়াটা কিন্তু একটি ম্যাচের বড় টার্নিং পয়েন্ট। কারণ আপনারা সবাই জানেন যে ব্রাজিল কখনোই নরওয়ের সাথে জিততে পারেনি। একটি মনস্তাত্ত্বিক চাপ নিয়ে তারা মাঠে নেমেছিল, এবং খেলার ১২ মিনিটে যখন পেনাল্টিটা মিস করলেন গিমারেস, তখন কিন্তু হয়তোবা মাঠের খেলায় বোঝা যায়নি, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ব্রাজিল ব্রাজিল দলটা একটা চাপের মধ্যে পড়েছিল। এখন প্রশ্ন উঠতে পারে যে কেন গিমারেসকে পেনাল্টি শট নিতে দেওয়া হলো? কেন রিয়াল মাদ্রিদ হয়ে লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগায় অহরহ পেনাল্টি শটে গোল করা বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভিনি জুনিয়রকে দেয়া হলো না পেনাল্টি, এই নিয়ে একটি প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছে দুপক্ষে। ভিনি জুনিয়র নিজে দিয়েছে এবং ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি দিয়েছেন। ভিনি জুনিয়র জানিয়েছেন যে তিনি পেনাল্টি নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তাকে যদি বলা হতো তো নিতেন, কিন্তু দলের সিদ্ধান্ত ছিল ব্রুনো গিমারেস পেনাল্টি শটটি নেবেন। তো এরপরে যেটা দেখা গেল, এবং এ নিয়ে যেটা কার্লো আনচেলত্তি বললেন যেটা একটা টিমের ডিসিশন ছিল, যে আমাদের যে যদি পেনাল্টি নিতে হয় নকআউট রাউন্ডে বা যে কোনো সময়, সেটা একটা তালিকা ছিল প্রথম ৫ বা ৬-এর তালিকায়। ব্রুনো গিমারেস ছিলেন ৩য় নম্বরে, অর্থাৎ প্রথমে ছিলেন নেইমার, তারপর ছিলেন রাফিনা। দুজন যেহেতু খেলেনি, সেহেতু অগ্রাধিকার ভিত্তি ছিল ব্রুনো গিমারেজের দিকে। তো ব্রুনো গিমারেজের পেনাল্টিটা নিয়েছেন এবং দলের সম্মিলিত সিদ্ধান্তে। তো সুতরাং সেখানে ব্যর্থ হওয়াটা মানে এ নিয়ে কোনো তর্ক ওঠার কথা না। কিন্তু কথা হলো গিয়ে পেনাল্টি মিস করার পর থেকে ব্রাজিল অনেকটা চাপে পড়ে যায়, এবং চাপে পড়ে যায় তারা যেই খেলাটা খেলেছিল, মানে কালকে যে স্ট্র্যাটেজি যতটুকু বুঝেছি আমরা তৃতীয় বিশ্বের একজন ফুটবল সাংবাদিক হিসাবে, সেটা হলো গিয়ে তারা এবার এই ম্যাচটি, নরওয়ের সাথে এই ম্যাচটি নির্ভর করেছিল কাউন্টার অ্যাটাক নির্ভর। অর্থাৎ নরওয়েকে তারা অ্যালাউ করেছে নিজের ডিফেন্সে অ্যালাউ করে, তারপর বল স্ন্যাচ করে তারা কাউন্টার অ্যাটাকে যে গোল পাওয়ার চেষ্টা করেছিল। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এদিনের ম্যাচে মার্টিনেল্লি, ইউজুয়ালি যে
উইঙ্গারে খেলেন আর্সেনালের হয়ে, অত্যন্ত প্রতিশ্রুতিশীল খেলোয়াড়, জাপানের সাথে জয়সূচক গোলটি তিনি করেছিলেন। তিনি ওই ভূমিকা নিয়েছিলেন যে পাকেতার জায়গায় ওই মিডফিল্ডে তিনি অ্যাটাক করবেন, এবং তিনি এবং রায়ান একটা চমৎকার কম্বিনেশন গড়েছিলেন এবং বারবার অ্যাটাক হচ্ছিল, কিন্তু ওই যে বললাম যে ফিনিশিংটা হয়নি, ফিনিশিং দিতে পারেননি, এবং সেটার কারণ হয়তো ব্যাক অফ মাইন্ডে সবসময় একটা ভয় ছিল যে নরওয়ে কঠিন দল, 1998 বিশ্বকাপে তারা হারিয়েছিল ব্রাজিলকে, এবং ব্রাজিলের এই চাপটাই শেষ পর্যন্ত ফিনিশিং ভালো হয়নি। আপনি যেটা দেখবেন দ্বিতীয়ার্ধে নামার পরই ভিনির পাশে যে অ্যান্ড্রিক যে সুযোগটি পেয়েছেন, এটা অবিশ্বাস্য একটা মিস, এবং এই মিস এই থ্রু দ্য ম্যাচে ছিল, এবং যত সময় গড়িয়েছে ব্রাজিল চাপে পড়েছে, গোল পায়নি, চাপে পড়ে তারপর তাদের মধ্যে দেখা গেল যে মিডফিল্ডের সেই কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিল ব্রাজিল। এবং আপনাকে একটা চমৎকার একটা একটা দারুণ একটা পরিসংখ্যান দিতে পারি যে কালকের ম্যাচের যে ব্রাজিল নরওয়ের জয়ের নায়ক আর্লিং হাল্যান্ড ম্যানচেস্টার সিটির, সে ৭৯ মিনিটে প্রথম গোলটি করে, এবং তার আগ পর্যন্ত সে ব্রাজিলের ডিফেন্সে 4বার বল টাচ করতে পেরেছে। অর্থাৎ তিনি কতটা কিছুটা নিষ্প্রভ ছিলেন, কিন্তু অপেক্ষায় ছিলেন যে কখন সেই সুযোগটি আসে। ব্রাজিল যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখা যাবে যে ব্রাজিল 16টা অ্যাটেম্প নিয়েছে, 16টা গোলের শট নিয়েছিল নরওয়ের, আর নরওয়ে নিয়েছে 9টা। অর্থাৎ গোলে অ্যাটেম্প নেওয়ার ক্ষেত্রে ব্রাজিল এগিয়ে ছিল, নরওয়ে কম্পারেটিভলি পিছিয়ে ছিল, কিন্তু কাজের কাজটি করে নিয়েছে আর্লিং হ্যালান্ড। 6 ফিট 4 ইঞ্চি লম্বা, এই উচ্চতার এই স্ট্রাইকার, অনেকটা বলা হয় যে গোল মেশিন। তিনি সেই গোলের গন্ধটা শুকে নেন এবং সুযোগ মতো গোল দিতে চেষ্টা করেন, এবং তার যে গোল এইটাই দেখিয়ে দিয়েছে যে ফুটবলে আসল কথা হলো ফিনিশিং। সেখানে ব্রাজিল ব্যর্থ, নরওয়ে সেভাবে এগিয়ে গেছে। তো এখন দেখার বিষয়, মানে সব কিছু মিলিয়ে একটা সমালোচনা তৈরি হয়েছে যে কেন ব্রাজিল নেইমার কেন হলো। এই প্রশ্ন কিন্তু সবারই প্রশ্ন, কারণ নেইমার কালকে যতটুকু খেলেছেন বা দ্বিতীয়ার্ধে যে সময় নেমেছিলেন, তাকে মনে হয়নি যে নেইমার তিনি সেই 2022 বা 2023-এর নেইমার আসলেই নেইমার কেন আসলো, এই ফিটনেস নিয়ে কেন খেললো, সেটা হয়তো হয়ে থাকবে। তবে ব্রাজিলকে যেভাবে ব্রাজিল বিদায় নিল, এটা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। তো আমরা চাইবো যে খেলাটা যোগ্য দল জিতুক, এবং বিশ্বকাপের আকর্ষণটা ফাইনাল পর্যন্ত বজায় থাকুক, এবং আমরা আরও চাইবো যে ব্রাজিল এই যে বিপর্যয়, প্রায় তাদের 2 যুগ বিশ্বকাপ জিতেনি, এবারটা নিয়ে হলো 24, প্রায় ধরতে গেলে 28 বছর তাদের বিশ্বকাপের জয় থেকে দূরে। তা আমরা চাইবো যে আগামীবার শক্তিশালী হয়ে ব্রাজিল আসুক। হয়তো এর মধ্যে অনেক সময় যাবে, এবং এখানে বলা যায় যে নেইমার বিদায় নিচ্ছেন, আরও অনেকে বিদায় নিবেন, হয়তো নতুন প্রজন্ম ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের স্বপ্নটা দেখাতে পারে। আমরা অপেক্ষায় রইলাম পরবর্তী সেই স্বপ্নটা কবে বাস্তবায়ন হয় তার, এবং পাশাপাশি অপেক্ষায় রইলাম যে বাকি যতগুলো ম্যাচ হচ্ছে 19 জুলাই ফাইনাল আগ পর্যন্ত সবকটি জমুক, এবং দর্শকদের প্রত্যাশা মেটাক, এবং একটি স্মরণীয় বিশ্বকাপ হয়ে থাকুক। ভবিষ্যতে আপনাদের সাথে আরও এই বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।